দিদি আপনার সামনে চলে আসেন। আসেন দিদি আপনারা সামনে চলে আসেন। আসো তোমরা সামনে চলে আসো। আসো এদিকে আসো তোমরা আসো আসো। নমস্কার সবাইকে, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আপনাদের ভিতরে কি কোনো ভয়ভীতি কাজ করছে? আপনারা শান্তিতে আছেন সবাই? আমাদের বিএনপির কোন নেতৃবৃন্দরা কি ভয়ভীতি দেখায় আপনাদেরকে? আপনারা সকলেই জানেন বাংলাদেশ এখন ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে। দাদা আপনি ভিতরে চলে আসেন তো, এই চেয়ারটা ওইদিকে নিয়ে নেন। আমার বসা লাগবে না, আমি তো দাঁড়াই। আপনারা এদিকে চলে আসেন, বসেন, কারণ চেয়ারটা খালি করে সমস্যা না, আমি তো দাঁড়াতে আমি বর্তমান একটা যে বাংলাদেশে আপনারা দাঁড়িয়ে আছেন, এখন কিন্তু কোন স্বৈরাচার নাই, ফ্যাসিস্ট নাই। কি আছে এখন? দিদি একটু কথা বলতে হবে কিন্তু। আচ্ছা স্বৈরাচার কে ছিল বলেন তো? শেখ হাসিনা, যে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, ভোটের অধিকার, আইনের সুশাসন সবকিছু হরণ করে নিয়েছে। হরণ করে নিয়ে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছিল। তাহলে কি কি ব্যবহার করলো? নির্বাচন কমিশনকে ভেঙে দিয়ে হাসিনা কমিশন বানিয়েছে, বিচার বিভাগকে ভেঙে দিয়ে স্বাধীনতাকে হরণ করে শেখ হাসিনার আদালত বানিয়েছে, জনগণের ভোটের অধিকারকে হরণ করে শেখ হাসিনা মার্কা নির্বাচন করেছিল। এই সব কিছু করার পর পরিণতি কি হলো? আমাদের হাজার হাজার বিএনপি নেতৃবৃন্দরা গুম হয়েছে, খুন হয়েছে, বিনা বিচারে কারাগারে এবং আদালতের বারান্দায় বারান্দায় আমাদের ঠাঁই ছিল। এটা সারা বাংলাদেশের চিত্র। যারা শেখ হাসিনার বিরুদ্ধে একটা কথা বলেছে, একটা প্রতিবাদ জানিয়েছে, বৃদ্ধা থেকে শুরু করে শিশু পর্যন্ত শেখ হাসিনা নির্যাতনের শিকার হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিনা বিচারে, বিনা দোষে শেখ হাসিনা নির্যাতনের শিকার হয়েছে না? একইভাবে 18 সালের নির্বাচনে আপনার দাদা এই কেরানীগঞ্জে গণমানুষের কাছে ভোট যেতে এসে তাকে রক্তাক্ত করতে হয়েছিল না? কিন্তু আমরা প্রতিবাদ কেউ একসাথে করি নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আমরা যদি প্রতিবাদটা সাহস করে করতাম তাহলে শেখ হাসিনা এত বড় দুঃশাসন করার সাহস পেত না। যাই হোক, ছাত্র জনতার বিপ্লব, গণমানুষের বিপ্লব, সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলের বিপ্লবের মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। এখন এই বাংলাদেশটাকে রক্ষা করতে হবে না? এই স্বাধীনতা, এই সাফল্যকে ধরে রাখতে হবে না?
কাজ করতে হবে। আমাদের বিএনপির পক্ষ থেকে বারবার করে বলা হয়েছে, দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু বলে কোনো কথা থাকবে না। আমরা কেউ সংখ্যালঘু না, আমরা বাংলাদেশের নাগরিক। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়, বাইরে আর কোনো পরিচয় নাই। একজন মুসলিমের যে অধিকার, হিন্দুর সেই অধিকার, খ্রিস্টানের সেই অধিকার, আপনার বৌদ্ধরও কিন্তু একই অধিকার। আইনের সুশাসন পাওয়ার অধিকার সবার সম অধিকার। এই জায়গা থেকে আপনাদেরকেও ভূমিকা রাখতে হবে। আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, আমাদেরকে লড়াইটা করতে হবে। আজকে শেখ হাসিনা কি বলতো, বাংলাদেশে যদি আওয়ামী লীগ না থাকে, আওয়ামী লীগ যদি সরকারে না থাকে, বাংলাদেশে কোন হিন্দু থাকতে পারবে না। আপনারা খালি একটু কথা বলেন, আমি কিছু বিষয় জানতে চাই। 5 আগস্টের পর আপনাদের বাড়িতে একটা ঢিল পর্যন্ত কেউ মেরেছে কিনা? আপনাদের কেউ ভয় ভীতি হুমকি দেখাচ্ছে কিনা বলেন? তাহলে বুঝতে পারছেন যে ওরা শুধু অপপ্রচার করত। তারা ভোটের সময় হিন্দুদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে এবং ভোট যখন হয়ে গেছে তাদের বাড়ি ঘর দখল, লুটপাট, চাঁদাবাজি এবং ভয়ভীতি দেখিয়ে দেশের বাইরে পার করে দিয়েছে। এই কেরানীগঞ্জে আমাদের নেতা বাবু বৈশ্বচন্দ্র রায়, তিনি থাকার কারণে কেরানীগঞ্জে কিন্তু অনেক ঘরে আঘাত আসতে পারে নাই, কিন্তু কঠিন বাস্তবতা। এবং সারা বাংলাদেশে গত 5 আগস্টের পর, 5 আগস্ট থেকে শুরু করে আওয়ামী লীগের প্রত্যেকটা ঘরে ঘরে আগুন জ্বলেছে। কেন জ্বলবে না? কারণ তারা যেভাবে দমন, নিপীড়ন, নির্যাতন করেছে, সেই নির্যাতিত মানুষ তার রাগের বহিঃপ্রকাশ কিন্তু 5 তারিখে দেখিয়েছে সারা বাংলাদেশে। একটা এলাকায় যদি 5-10টা মুসলিম বাড়িতে আগুন দিয়েছে কিংবা ভেঙে দিয়েছে, একটা হয়তো হিন্দু বাড়িতে গিয়েছে, তাহলে কি বিষয়টা কি দাঁড়ালো? যে আওয়ামী লীগের যে 10টা মুসলিম বাড়িতে ভাঙচুর করলো সাধারণ জনগণ, আর একটা হিন্দু বাড়িতে করলো, সেই হিন্দু মানুষটাও কিন্তু আওয়ামী লীগের থেকে বড় আওয়ামী লীগ হয়ে গিয়েছে। এটাই কিন্তু কঠিন বাস্তবতা, এর বাইরে কিন্তু কিচ্ছু না। এখন ভারত কি প্রচার করছে, অপপ্রচার, যে বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত না। বিষয়টা কিন্তু তা না। 10টা মুসলিম বাড়িতে যদি আক্রান্ত হয় আর একটা হিন্দু বাড়িতে আক্রান্ত হয়, তাহলে কি সেটা আপনি কি সংখ্যালঘু আক্রমণ বলতে পারেন? হিন্দু সম্প্রদায় আক্রমণ বলতে পারেন? আমরা কিন্তু বলতে পারি না সেটা। এই জিনিসগুলো ভারত আমাদেরকে ব্যবহার করতে চায়। কিসের জন্য ব্যবহার করতে চায়? বাংলাদেশটাকে তারা ভোগ দখল করবে, এই কারণে ব্যবহার করতে চায়। হাসিনা বলেছে না যে তারা না থাকলে হিন্দুরা থাকতে পারবে না। এখন হাসিনা তো পালাই গিয়েছে, আপনারা কি সবাই বাড়ি ঘরে আছেন না? নিরাপদে আছেন না? আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আপনার দাদার পক্ষ থেকে, আমাদের বিএনপির পক্ষ থেকে কথা দিয়ে যাচ্ছি, আপনারা যেমন শান্তিতে আছেন এর থেকেও শান্তিতে আপনারা আপনাদের ঘরে থাকবেন। আপনারা আপনার ঘরে থাকবেন। আপনার সন্তান স্কুলে পড়ালেখা করবে, সে রাস্তা দিয়ে স্কুলে যখন হেঁটে যাবে, আমাদের দলের মানুষ দরকার হলে সেটা পাহারা দেবে, আর পাহারা দেওয়া লাগবে না, কারণ তার গণতান্ত্রিক অধিকার, সে এই রাষ্ট্রে সম অধিকার নিয়ে সসম্মানে সেই স্কুলে আসা যাওয়া করবে। আর আপনারা আপনাদের যোগ্য সম্মানের সাথে আপনারা আপনাদের বাড়ি ঘরে থাকবেন, এটা আমরা নিশ্চয়তা দিচ্ছি। আমাদের এই কেরানীগঞ্জে বিএনপির হাত দিয়ে এমন কোন কর্মকাণ্ড যদি কেউ করে,
তার ব্যাপারে কঠোর থেকে কঠোর ব্যবস্থা আপনার দাদা গ্রহণ করবে, আইনগত ভাবেও গ্রহণ করা হবে, সে আমার দলের যত বড়ই নেতা হোক না কেন। এটা শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য না, কেরানীগঞ্জের প্রত্যেকটি সাধারণ জনগণের জন্য আমাদের এই একটা কমিটমেন্ট থাকবে। আমরা কিন্তু মামলাগুলো যখন হচ্ছে খুব চিন্তা ভাবনা করে দিচ্ছি, কাল যাতে কোন নিরীহ মানুষ মামলায় আসামি না হয়। কিন্তু এই আওয়ামী লীগ কি করেছে, গায়েবী মামলা করে আমাদের হাজার হাজার নেতৃবৃন্দদেরকে মামলা দিয়ে জেলে করে রেখেছে। আপনারা জানেন যে আমি কতবার কারা নির্যাতিত হয়েছি, আমি 3 বার কারাগারে গিয়েছি। কেন গিয়েছি? আমি আমার ব্যক্তিগত কারণে গিয়েছি? আমি কি সন্ত্রাসী করে গিয়েছি? আমার অপরাধ কি ছিল? আমার অপরাধ ছিল আমি গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজপথে বিএনপি একজন কর্মী হিসেবে আন্দোলন করেছি। এটাই ছিল আমার সবচেয়ে বড় অপরাধ। আপনারা একটা চিন্তা করে দেখেন, আমি তো বলতে পারি আমি একজন হিন্দু সম্প্রদায়ের নারী নেত্রী, আমি বিএনপি করবো, সেটা আমার গণতান্ত্রিক অধিকার, আমি কোন দল করবো কি করবো না। আমি বিএনপি করি, আমি অ্যাক্টিভ রাজনীতিটা করি, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছি, সংগ্রাম করছি। এই শেখ হাসিনা আমাকে কোন জায়গায় বিন্দু মাত্র ছাড় দেয় নাই। যখন আমাকে অসুস্থ অবস্থায় বাসা থেকে তুলে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়, রিমান্ডের নামে মানসিক টর্চার করা হয়েছিল, সেটা কি হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত আনা হয়নি? আমাদের কথা তথাকথিত কিছু হিন্দু নেতারা আছে যারা বিভিন্ন হিন্দু সম্প্রদায় নামে দোকান খুলে বসেছে, তখন কিন্তু তারা আওয়াজ তোলে নাই। যখন আমার মাথা ফাটাইছিল তখন আমাদের সে তথাকথিত হিন্দু কিছু নেতৃবৃন্দরা আছে, তখন তারা আওয়াজ তোলে নাই, তখন বলে না এটা সংখ্যালঘু কিংবা হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত আনা হবে। ঠিক একইভাবে আপনার দাদাকে যখন রক্তাক্ত করা হলো এই কেরানীগঞ্জের মাটিতে এবং ঢাকাতে, তখন কিন্তু তারা বলে নাই যে হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত এনেছে। আপনারা বিষয়টা বুঝেছেন? অর্থাৎ হিন্দুদেরকে শেখ হাসিনা তার যখন খুশি প্রয়োজন হয়েছে তখন ব্যবহার করেছে, আর প্রয়োজন হয়নি ছুঁড়ে ফেলে দিয়েছে। এই 17 বছর যাবৎ আপনারা একবার একটু মানে বুক খুলে বলেন তো, এই মন্দিরে নজরুল হামিদ বিপু সাহেব কয়বার আসতে, কতবার আসতে বলেন? কয়বার আসতে বলেন? আপনারা কি প্রতিবার আমাদেরকে এই মন্দিরে দেখেন না? আমাদেরকে পান না? কেন তারা আসলো না? একবার প্রশ্ন করেন নাই যে আপনি কেরানীগঞ্জে জনপ্রতিনিধি হিসাবে কেন জনগণের পাশে আসেন নাই? আসে নাই কেন জানেন আপনারা? কারণ সে আপনাদের ভোটে নির্বাচিত এমপি ছিল না। সে আপনাদের ভোটে নির্বাচিত এমপি না থাকার কারণে সে আপনাদের কথা শোনার কিংবা আপনাদের পাশে আসার প্রয়োজন বোধ করে নাই। আপনারা তফাৎটা বুঝতে পারছেন? আপনি যদি আপনার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আপনার ভোট আপনি নিজে দেবেন, এটা যদি আপনি যেদিন দিতে পারবেন, আপনার ভোটে নির্বাচিত যে এমপি হবে, মন্ত্রী হবে, সে যত বড় বাপের বেটা হোক না কেন, সে আপনার কাছে আসতে বাধ্য হবে। এই কাজগুলো অবৈধ সরকারের শেখ হাসিনা করে গিয়েছে। আজকে অনেকে বলে নজরুল হামিদ বিপু সাহেবকে তো সবাই পীর মানত। এই পীর সাহেব কি করছে জানেন আপনারা? হাজার হাজার কোটি টাকা লুটপাট করে জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতে বিদেশে পাচার করে দিয়েছে, হাজার হাজার কোটি টাকা। এখন সারা বাংলাদেশে যেখানে এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতে কাজ করতে যাচ্ছে, সেখানে হাত দেয়, সেখানে শ্বাস শূন্য খুঁজে পায়, কিচ্ছু করে নাই। এখন আপনারা দেখেন নজরুল হামিদ বিপু সাহেবের টেকনিকটা বোঝেন। কেরানী
হবিগঞ্জে কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সার্বক্ষণিক দিয়ে রেখেছে, আবার ওদিকে ভূতরে একটা মিটার বিল বানিয়ে রেখেছিল। আসলে আপনি কি ব্যবহার করেন না করলেন আপনার মিটারে বিল কিন্তু হয়েই যাচ্ছে। এখন বিদ্যুৎ নাই, বিদ্যুৎও নাই সারা বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে কোথাও নাই। এখানে যা একটু রেখেছিল যাতে বিদ্রোহটা না হয়, এখন বিদ্যুৎ নাই, বিদ্যুৎ নাই। আর সবচেয়ে বড় কথা, শেখ হাসিনা পালিয়েছে, যেমন নিজের অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে, আওয়ামী লীগেরও কিন্তু অস্তিত্ব একদম জিরো টলারেন্সে চলে গিয়েছে। এখন আপনারা বলেন, এই সার্বিক যে কথাগুলো বললাম আমি, একটা কথা আমি মিথ্যা কথা বলেছি? একটা কথা কি আমি মিথ্যা বলেছি? আমার কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? আপনারা কি চান বাংলাদেশের মাটিতে আবার স্বৈরাচার শেখ হাসিনা ফিরে আসুক? না চান আপনারা? দিদি বলেন, এই স্বৈরাচার শেখ হাসিনা ফিরে এসে আবার মায়ের মুখ খালি করুক, এটা কি চান আপনারা? এই ভূমিদস্যু শাহিন চেয়ারম্যান এসে আবার মানুষের জমি দখল করুক, এটা কি চান আপনারা? অত্যাচার, নির্যাতন, নিপীড়ন নেমে আসুক, এটা কি চান আপনারা? দাদা বাবু বয়সচন্দ্র রায় নিজ বাসভবনে আপনাদের নিমন্ত্রণ জানাতে এসেছি। আপনারা আমাদের নিমন্ত্রণ গ্রহণ করে আপনার দাদার বাড়িতে আসবেন, আমরা অনেক খুশি হব। আপনাদের উপস্থিতিতে আমাদের পূজা উৎসব আরো দ্বিগুণ বেড়ে যাবে। আমি আশা করছি আপনারা আসবেন, কারণ সম্পর্কটা কিন্তু এইভাবে বিল্ড আপ হয়। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু বলার থাকে, এইখানে ফোন নাম্বার আছে আমার, এই নাম্বারে আপনারা ফোন করবেন, আপনার যে কোনো সমস্যার ব্যাপারে আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা আশীর্বাদ করবেন, দেশের জনাব তারেক রহমানের জন্য আশীর্বাদ করবেন, শহীদের এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তির জন্য আপনারা প্রার্থনা করবেন। আপনার দাদা বাবু বয়সচন্দ্র রায়ের জন্য প্রার্থনা করবেন। আপনার দাদার পক্ষ থেকে এই পূজার উৎসবে উপলক্ষে 10,000 টাকা আমরা বিএনপির পক্ষ থেকে বললাম না আপনার কাগজপত্র ঠিক আছে না? কাগজপত্র নিয়ে একটু আপনি যদি না পারেন আপনার ছেলেকে পাঠান, আমরা কাগজপত্র সব ঠিক থাকলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা হস্তান্তর করব। আপনার কাগজ যদি ঠিক থাকে, খাজনা টাজনা সব দেওয়া আছে, তাহলে আপনি কাগজ দেবেন। আপনার কাগজ ঠিক থাকলে ওইটা দেবেন, আমরা আমাদের আইনজীবীর মাধ্যমে ওইটা দেখানোর পর ওই কাগজ যদি সম্পূর্ণ ঠিক থাকে আমরা ওইখানে সাইন করতে নেই, আপনার জায়গা আমরা দখলমুক্ত করবো আইনি প্রক্রিয়ার মাধ্যমে। আমার দাদুর জায়গা